যারা যারা জাপানে আসবেন তাদের জন্য খুবই বিগ একটা অপরচুনিটি। মানে কি, আমি প্রথমে বেতনের আলাপটা আগে করি, কারণ বেতনের আলাপটা যদি না করি তাহলে তো আপনারা স্কিপ করে যান গা। তো সেক্ষেত্রে আগে বেতনের আলাপটা করি। আপনারা যদি স্কিপ করে জানো গা তাও তো বেতনটা শুনবেন, তো শুনেন, স্কিপ করে যান, সমস্যা নেই। আমার ভিডিও যে সম্পূর্ণ দেখতে হবে এমন কোনো কথা না। চলুন আমরা 3টি সেক্টরে, যেহেতু ড্রাইভিং সেক্টর আছে, তো সেক্ষেত্রে আমরা বেতন জানি। বাংলাদেশ থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে যারা যারা জাপানে ড্রাইভিং ভিসাতে আসতে চাইতেছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি করে দিছে জাপান সরকার। তো অলরেডি ঘোষণা দিছে যে ড্রাইভিং সেক্টরে 28,500 কর্মী নিবে 2029 সালের মধ্যে। তো এর মধ্যে দেখেন 28,500 কর্মী, ভালো কিন্তু অপরচুনিটি আছে মানুষের, তো আসতে পারবে ড্রাইভিং সেক্টরে। যেহেতু মানে জাপানের যে বয়স্ক লোকগুলো আছে তারা বেশি দিন সার্ভিস দিতে পারবে না, যারা ড্রাইভার আছে তারা অলরেডি 50 থেকে 60 বছরের মানুষ। তো জাপানের ইয়ং জেনারেশনগুলো ড্রাইভিং সেক্টরে যাইতে চাইতেছে না, ফ্যাক্টরি সেক্টরে যাইতে চায় না, তারপর কনস্ট্রাকশন সেক্টরে যাইতে চায় না, কৃষি সেক্টরে যাইতে চায় না। তো এই সেক্টরগুলোতে বিদেশিদের জন্য অনেক অপরচুনিটি আছে। তো যেহেতু আজকে ড্রাইভিং নিয়ে আলোচনা করব, বাকিগুলো অন্য সময় আলোচনা করব। তো চলুন, ড্রাইভিংয়ে কোন সেক্টরে কত টাকা বেতন হয় এই বিষয়েও কিন্তু আমরা জানবো, এবং কোন কোন দেশে ড্রাইভিং সেক্টরগুলো খোলা আছে। যেহেতু আমি বাংলাদেশ বা বিভিন্ন রাষ্ট্র থেকে আমি যা কমেন্ট পাইছি যে ড্রাইভিং সেক্টরে আসলে কিভাবে কি করা হয় এবং বেতন কীরকম, আমরা আসতে পারবো কিনা, অনেকেই কমেন্ট করছেন। তো তাদের উত্তরও কিন্তু আজকে এর মধ্যে দেওয়া হবে। যেহেতু জাপানে 28,500 ড্রাইভিং সেক্টরে কর্মী নিবে, সেক্ষেত্রে আমরা প্রথমে বলি যে বাংলাদেশ থেকে যেহেতু ড্রাইভিং সেক্টরটা কিছুদিন আগে একটা এজেন্সিতে চালু হয়েছিল আমার জানা মতে, এখন জানা মতে আর কি, এখন আর ওই এজেন্সিটা আসলে ড্রাইভিং ভিসাতে নিয়ে আসতে পারতেছে না। হয়তো যদি নিয়ে আসতে পারেন সেটা আমার ভুল হইতে পারে, নিয়ে আসতেও পারেন, ঠিক আছে। আমার একদম সঠিক তথ্যটা জানা নাই, যেহেতু একটা এজেন্সির ওটার পার্সোনাল বিষয় থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় ড্রাইভিং সেক্টরে আপাতত বাংলাদেশ থেকে আসতে পারতেছেন না। তো যদি আসতে পারেন, মানে বেশি সময় নাই যে বাংলাদেশের ড্রাইভিং সেক্টরটা চালু হবে, কারণ অনেকেই বাংলাদেশে আছে যে অনেকেই ড্রাইভিং ভালো পারে। হ্যাঁ, বাংলাদেশের যারা ড্রাইভার আছে ওরা কিন্তু সারা বিশ্ব মাথায় চলতে পারে, ড্রাইভিংয়ে খুবই ভালো পারদর্শী হয়। তো সেক্ষেত্রে যারা বাংলাদেশে ড্রাইভিং জানেন বা লাইসেন্স তুলতে চাইতেছেন, ভালো ড্রাইভিং করবেন, হ্যাঁ, এবং নিয়মকানুন মাইনে চলেন, সেক্ষেত্রে তাদের জন্য, এবং যারা বিদেশে থাকে বা ড্রাইভিং করে অনেকেই বিদেশে বা লাইসেন্স আছে কিন্তু করে না, লাইসেন্স আছে, সেক্ষেত্রে যারা যারা জাপানে আসবেন তাদের জন্য খুবই বিগ একটা অপরচুনিটি। মানে কি, আমি প্রথমে বেতনের আলাপটা আগে করি, কারণ বেতনের আলাপটা যদি না করি তাহলে তো আপনারা স্কিপ করে যান গা। তো সেক্ষেত্রে আগে বেতনের আলাপটা করি। আপনারা যদি স্কিপ করে জানো গা তাও তো বেতনটা শুনবেন, তো শুনেন, স্কিপ করে যান, সমস্যা নেই। আমার ভিডিও যে সম্পূর্ণ দেখতে হবে এমন কোনো কথা না। চলুন আমরা 3টি সেক্টরে, যেহেতু ড্রাইভিং সেক্টর আছে, তো সেক্ষেত্রে আমরা বেতন জানি। ট্যাক্সি ড্রাইভার, যদি আপনি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে ট্যাক্সি ড্রাইভারে আসেন জাপানে SSW ভিসাতে, সেক্ষেত্রে আপনার এই ট্যাক্সি ড্রাইভারের বেতনটা সব থেকে বেশি। কেন বেশি? জাপানে মানে বাংলাদেশের মতো অটো নাই কেন? এখানে মনে করেন ভিআইপি দেশ, মনে করেন অনেক উন্নত রাষ্ট্রগুলোতে অটোমোটো এগুলো চলে না। সেক্ষেত্রে নিজস্ব গাড়ি সবার, এবং ট্রেন চলাফেরা করে। এবং আরেকটা অপশন হইল, এই অপশনটা হলো ট্যাক্সি ড্রাইভার। তো ট্যাক্সি ড্রাইভাররা কেন বেশি বেতন পায়? তারা কিন্তু অনেকেই মনে করেন রাত্রে মদ টদ খায়, কাইতেই থাকে, ট্রেন দিয়ে আসতে পারে না। তারপরে মনে করেন ট্রেন তো সব জায়গায় চলে না, তারপরে ট্রেন রাত্রে বন্ধ হয়ে যায়। তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় মানুষ চিনে না, সেক্ষেত্রে কি চিপা জায়গা হয়তো চিনে না, গেতে গন্ডগোল হবে, ট্রেন ওই জায়গায় যাবে না বা বাস ওই জায়গায় যায় না, সেক্ষেত্রে ট্যাক্সি ভাড়া করে। হ্যাঁ, এবং তাড়াতাড়ির জন্য যেন ট্যাক্সি তারে সঠিক জায়গায় পৌঁছায় দিতে পারে একদম দরজাতে, সেই জন্য ট্যাক্সি নেই। তো সেই ট্যাক্সির জিনিসটা, মানে ট্যাক্সির যে ভাড়াটা অনেক বেশি, অনেক হাই লেভেল। তো এই জন্য অনেকেই খুশি হয়ে ট্যাক্সি আলারে টিপসও দেয়। তো টিপস দিলে এই জন্য বিভিন্ন ধরনের আরও বেতন আছে, বেতন তো আছে, বিভিন্ন ধরনের আরও বাড়তি ইনকামটা থাকলো। তো সেক্ষেত্রে আপনার মনে করেন ট্যাক্সি ড্রাইভারেরা কমসে কম 50 থেকে 60 মান প্রতি মাসে ইনকাম করে, মানে বাংলাদেশের টাকায় 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে। এবং তো এটা তো বুঝলেনই। তারপরে আমরা চলুন ট্রাক ড্রাইভারে যাই। ট্রাক ড্রাইভারে প্রচুর টাকা বেতন। ট্রাক ড্রাইভারটা হইল
কনস্ট্রাকশন সেক্টর দিয়েই আপনার শুরু করতে হবে, কারণ এটা কনস্ট্রাকশন কাজ না, শুধু আপনি ড্রাইভিং করবেন। সেক্ষেত্রে কনস্ট্রাকশনও হতে পারে বা অন্য কাজও হতে পারে, কিন্তু আপনি শুধু ড্রাইভিংই করবেন, যেহেতু আপনার ড্রাইভিংয়ের ভিসা আছে সেক্ষেত্রে আপনি ড্রাইভিংই করবেন। তো সেক্ষেত্রে এখানে বেতন হইতেছে আপনার মানে 2.5 লক্ষ থেকে 2.5 লক্ষ ইয়েন আর কি, বাংলাদেশের 2 লক্ষ টাকা। 2.5 লক্ষ থেকে আপনার 4 লক্ষ ইয়েন, বাংলাদেশের প্রায় 3,20,000 টাকা, মানে 2.5 লক্ষ 2 লক্ষ টাকা বাংলাদেশের 2 লক্ষ থেকে 3,20,000 টাকা এর মধ্যে। হ্যাঁ, তো ভালো টাকা বেতন, খুবই ভালো, এখানে ভালো অপরচুনিটি আছে। আরেক রয়েছে বাস ড্রাইভার। বাস ড্রাইভারের একটু বেতনটা কম। কেন কম? বাস ড্রাইভারের বেতন শুরু হইতেছে 2,30,000 টাকা থেকে। এটা আমার খুবই ভালো ধারণা আছে, এজন্য আমি একবারে কনফিডেন্স হয়ে বলতে পারতাছি। মানে 2,30,000 থেকে শুরু করে মানে 3.5 লক্ষ টাকা বেতন পর্যন্ত বাস ড্রাইভারদের দিয়ে থাকে। হ্যাঁ, তো এর মধ্যে মানে বাস ড্রাইভার তো আহামরি নাই, এত কষ্ট নাই যে অমুক জায়গায় চিনতে হবে, করতে হবে। একটা লেন আছে, এই লেন দিয়ে আপনি বারবার চলাফেরা করবেন, এইটুকুই। তো সেজন্য তাদের বেতনটা একটু মানে জাপানে না, এটা ভালো জাপানে বেতন, যে 2,30,000 থেকে 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ ইয়েন বেতন, এটা খুবই হাই। এবং ওই যে ট্রাক ড্রাইভার যেটা বললাম আমি, ট্রাক ড্রাইভারের কিন্তু একটা অপশন আছে। অপশনটা কি আমি আপনাদের বলি। অপশনটা হলো যে আপনি বিভিন্ন ট্রাক যে সেক্টরটা আছে, বিভিন্ন কিন্তু কোম্পানি আছে, এই কোম্পানিতে যে ট্রাকের ভিতর করে যেগুলো ট্রাক দেখা যায় না, ভিতরে মাল বহন করে, সেই ট্রাকগুলো যদি চালান, সেক্ষেত্রে কিন্তু এক কোম্পানি থেকে আরেক কোম্পানি মাল নিয়ে যাবেন, এক কোম্পানি থেকে এক দোকানে মাল দিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো বেতন। এই কাজটা যদি পান, তাহলে আপনি 4 লক্ষ 5 লক্ষ বাংলাদেশি টাকা ইনকাম করা সম্ভব। এটা মাথায় রাখবেন। মানে বাস ড্রাইভার একটু কম। হ্যাঁ, বাস ড্রাইভার আরেকটা কথা হলো, ইন্দোনেশিয়ার কয়েকজন অলরেডি কিন্তু SSW ভিসাতে, মানে এই যে ড্রাইভিং ট্রান্সপোর্ট ভিসাতে তারা কিন্তু আইসে সাইরে এখানে মনে করেন ভালো জব করতেছে। কি জব করতেছে? যে এইখানে যে আমি যেখানে থাকি হানেদা এয়ারপোর্টে, তো এই আশেপাশে টোকিও তো এটা, তো এই আশেপাশে খাওয়াসাকি থেকে আপনি টোকিও, হ্যাঁ, তো এর মধ্যেই তারা বাস চালাইতেছে। আমি দেখি মাঝে মাঝে দেখি। হ্যাঁ, ইন্দোনেশিয়ার এখানে 2 জন ড্রাইভার আছে। ইন্দোনেশিয়ার মনে হয় 3-4 জন আইছে, এবং ভিয়েতনাম থেকে 1 জন আইছে। মানে এই যে নতুন তো চালু হয়েছে ট্রান্সপোর্টটা, এই যে ট্যাক্সি বা ট্রাক বা বাস ড্রাইভারগুলা, এগুলো নতুন জাপানের লোক নিতেছে। চালু হয়েছে 2024 সাল থেকে, কিন্তু অ্যাপ্রুভ হয় নাই। তো কিছুদিন আগে অ্যাপ্রুভ হয়েছে, ইনশাল্লাহ অনেকে আসতে পারবেন। বিভিন্ন দেশে চালু হইতেছে। তো ইন্দোনেশিয়া কেন সর্বোচ্চ আইগাই আছে, মানে এই মেন সেক্টরে, ট্রান্সপোর্ট সেক্টরে। তো সেইটা হইতেছে, আমি বিষয়টা বলি। ইন্দোনেশিয়াতে একটা মিটিং হয়েছিল আমার জানা মতে 2025 সালে, 25 সাল হয়, তখন একটা মিটিং হয়েছিল যে ট্রান্সপোর্ট বিষয়ে যে কর্মী নেবে তাদের ওইখানে, মানে ওই দেশে যে একটা মিটিং হয়েছিল, এটা জাপানে নিউজেও দিছে। তো সেইখানে ওদের আলোচনা হয়েছে তাদের যে যারা ভাষা দক্ষ, মানে জাপানিজ ভাষাটা ভালো দক্ষ অর্জন করতে পারবে, তারা কিন্তু ট্রাক ড্রাইভার হিসেবে, বাস ড্রাইভার হিসেবে জাপানে আসতে পারবে। সেক্ষেত্রে তারা মনে করেন একটা অপরচুনিটি পাইছে, একটা আলোচনার মাধ্যমে তারা গেছে এবং তাদের ছেলেপেলেকে কি ওইভাবে তৈরি করছে যে ভালো ভাষা শিখে জাপানে ঢুকো, জাপানে ভালো একটা কেরিয়ার আছে, ভালো বেতন আছে, হ্যাঁ, ভালো নিরাপত্তা আছে। তো সেজন্য আপনারা কিন্তু মনে করেন বাংলাদেশিরা সব দেশের থেকে পিছিয়ে আছে। এই ইন্দোনেশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, নেপাল বলেন, নেপাল একটা ছোট্ট দেশ, তারপরে বাংলাদেশ থেকে প্রচুর এগিয়ে আছে, খালি ইঞ্জিনিয়ার আসে জাপানে। তো সেক্ষেত্রে বাংলাদেশেও খুব শীঘ্রই এই যে ট্রান্সপোর্ট বিষয়টা, যে ট্যাক্সি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এটা চালু হবে, অটোমোবাইলের যে ট্রান্সপোর্ট বিষয়টা। তো এটা চালু হলে বাংলাদেশ থেকে অনেকেই আসতে পারবেন। তো বিষয়টা হলো, আপনারা বাংলাদেশে যারা আছেন তারা পড়তে চান না, জাপানি ভাষা শিখতে চান না, তারা যদি জাপানি ভাষা শিখতে চান, শিখতে পারেন, তাহলে কিন্তু আসার একটা অনেক অপরচুনিটি আছে। তো মেন বিষয়টা আমরা আলোচনা করি। মেন বিষয়টা হলো, জাপানে যে ড্রাইভিং ভিসাতে আসবেন, এটা কি প্রয়োজন আপনার। ড্রাইভিং ভিসাতে আসলে আপনার প্রথমত প্রয়োজন হবে জাপানিজ লেভেল N4। যদি বাস ড্রাইভার হন, সেক্ষেত্রে আপনার N3 লাগবে। আর যদি ট্রাক ড্রাইভার হন এবং ট্যাক্সি ড্রাইভার হন, আরেকটা বলি, বাস এবং ট্যাক্সি ড্রাইভার এই দুইটাই N3 হলে সবথেকে ভালো হয়, কারণ কাস্টমারের সাথে কনভারসেশন করার লাগে। আর ট্রাক ড্রাইভারটা আপনার
N4 হলেও চলে, মানে মোটামুটি একটা কনভারসেশন N4 লেভেলের কথাবার্তা হইলেই চলে। তো বাংলাদেশে জাপানে আহামরি যে N2 লেভেলের ভাষা ব্যবহার হয় না, সহজে কম হয়। এটা হচ্ছে অফিসিয়াল। N3 এবং N4 এই দুইটাই ভাষা ইউজ হয় সবসময়। তো সেক্ষেত্রে N4 বা N3 করে আসলে অনেক ভালো হয়। আর বিষয় হলো স্কিল টেস্ট পাস করা লাগবে, যেহেতু আপনি ট্রান্সপোর্ট বিষয়ে আসবেন, ট্যাক্সি ড্রাইভার এগুলো বিষয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার কি এই স্কিলটা পাস করা লাগবে। আবার অনেকের প্রশ্ন আছে, ভাই যে আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশের, আমি কি যাইতে পারবো? আমি সরাসরি বলবো না। দেখেন, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলেই যে আপনি জাপানে এসে জব করবেন এমন না। এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা বিষয় হলো জাপানি ভাষা, আর একটা বিষয় হলো আপনার কি জাপানে যে আসবেন এই বাংলাদেশের লাইসেন্সটা কাজে লাগবে না। কখন কাজে লাগবে? যখনকার যে লাইসেন্সটা আছে এই লাইসেন্সটা আপনি চেঞ্জ করেন, কিরিকাই বলে আর কি এই দেশে, তো চেঞ্জ করেন। তো সে চেঞ্জ করার ক্ষেত্রে আপনার কি 3 লক্ষ 4 লক্ষ টাকা বাইসে যাব। জাপানে একটা লাইসেন্স তুলতে গেলে 3-4 লক্ষ টাকা লাগে। কিন্তু যখন আপনার বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকবে, সেক্ষেত্রে আপনি অনেক অপরচুনিটি পাবেন, এখানে সুযোগ থাকবে। তো এটা মাথায় রাখতে পারেন। তো আরেকটা বিষয় হলো, যাদের মানে ড্রাইভিং লাইসেন্স সর্বনিম্ন বাংলাদেশে যদি উঠান নতুন, তাহলে সর্বনিম্ন ড্রাইভিং লাইসেন্স উঠানোর পরে 3 মাস কিন্তু স্টে করার লাগে, 90 দিন। যদি 89 দিনেও যদি আইসা পড়েন, তাহলে কিন্তু আপনার ওটা গণ্য হবে না। সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স উঠানোর পর 3 মাস পরে আপনি জাপানে আসার চিন্তা করবেন। আর বিষয় হলো, এই বিষয়টা মানে আমার ভালো লাগছে যে বিষয়টা কি, জাপানে আসার পরে ড্রাইভিং বিষয়তে যে পাস করবেন, স্কিল টেস্ট পাস করবেন, N4 পাস করবেন বা N3 পাস করে আসবেন, এখানে কিন্তু ড্রাইভিং বিষয়ে আপনার কিন্তু 3 মাস ট্রেনিং দেওয়ানো হবো। 3 মাস ট্রেনিংয়ের মধ্যে আপনার এই সমস্ত কিছু মানে সব কিছু শিখাবে। হ্যাঁ, ড্রাইভিং কীভাবে করবেন, মানুষের সাথে কীভাবে ব্যবহার করবেন, আপনার প্রতিনিয়ত কি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কোর্স করাবো। একটা কোর্স করাইলে মানে তাদের মানে যারা আছে আপনাদের কোম্পানিতে নিয়ে আসবে তারাই করাবে। হ্যাঁ, এটা আসলে আবার বললেন না যে একটা কি আলাদা কোর্স নাকি, না, এটা যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনাকে প্রশিক্ষণ দেওয়াবে 3 মাসের। 3 মাসের প্রশিক্ষণ দেয়ালে তো এটা সব মানে মানে একটা উপরে লেভেল থেকে যখন বলবো ওকে, তারপরে আপনি কি কাজ শুরু করতে পারেন। তো সেক্ষেত্রে অনেক অপরচুনিটি আছে। যারা আমি বিষয়টা আসলে ওইভাবে তুলে ধরলাম না, মোটামুটি হালকা তুলে ধরলাম। যাদের কোনো কিছু জানার আছে সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন। ভালো অপরচুনিটি আছে এবং ড্রাইভিং সাথে খুবই একটা কি হিউজফুল একটা লুক আসতেছে, যেহেতু 28,500। সেক্ষেত্রে আপনারা কি চেষ্টা করে দেখতে পারেন। এবং জাপানিজ ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্কিল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জাপানে আসবেন এই বিষয়টা মাথায় রেখে হ্যাঁ আসতে পারেন। আর অনেকেই আছেন যে ভাই আমি ড্রাইভিং সাথে যাব, আমি ড্রাইভিং করি অনেক দিন ধরে। হ্যাঁ ভাই, আপনি ড্রাইভিং করলেই যে আসতে পারবেন এমন কোনো কথা না, কারণ এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। তারপরে মনে করেন এই দেশে লাইসেন্স যে আসবেন, বাংলাদেশের লাইসেন্স ইন্টারন্যাশনাল যতই হোক এই দেশে চালাতে পারবেন না, কারণ এই দেশের নিয়ম আছে, নিয়ম কানুন মেনে গাড়ি চালাইতে হবে। বাংলাদেশের মতো জেন হ্যান দিয়ে চালাই দিলে হইল না। তো সেক্ষেত্রে অনেক অপরচুনিটি আছে, আপনারা শিখতে পারবেন। যেহেতু 3 মাসের ট্রেনিং দেওয়া হবে কোম্পানি আপনাকে নিয়ে আসার পর, তো সেক্ষেত্রে সব কিছুই বুঝতে পারবেন। ভাই অনেক মশায় কামড়াইতেছে, তো যাইগে, কারণ কি আমি আসলে পার্কে ভিডিও করি, তো সন্ধ্যা হয়ে গেছে, কাজ করে আইলাম, কাজ করে আইসা একটু ভিডিও করতেছি, পার্কে আইসি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যে যদি এই ভিডিওতে একটা ভালো ইনফরমেশন দিছি আপনাদের, হ্যাঁ, তো ড্রাইভিং ভিসাতে জাপানে আসলে আপনাদের ভালো একটা কেরিয়ার আছে ইনশাল্লাহ। এই কাজটা কোনো পরিশ্রম না, বসে থাকার কাজ। হ্যাঁ, 8 ঘন্টা ডিউটি, পুরো 8 ঘন্টা, 1 মিনিটও বেশি হবে না ইনশাল্লাহ। 8 ঘন্টার এগুলো খুবই কেয়ারফুলি ডিউটি। হ্যাঁ, যদি বেশি হয়ে যায় ওভার টাইম দিবে, টেনশন করেন না। 5 মিনিটের উপরে গেলে ওভার টাইম পাওয়া জাপানে সবাই। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, জাপানে ভালো একটা কেরিয়ার করার চিন্তা ভাবনা করে ভালো করে লেখাপড়া করেন, কারণ বাংলাদেশের মানুষ ভালো করে লেখাই পড়া করে না। লেখাপড়া করে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ জাপানে। আপনার জন্য শুভকামনা। ওয়েলকাম টু জাপান।